প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় কোর্সের অন্যতম একটি টপিক হচ্ছে পলাশির যুদ্ধ। অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে ব্রিটিশদের যে স্থায়ী শাসন ব্যবস্থার যে বাস্তবায়ন সেটি ঘটেছিল 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা, অযোধ্যা, রোহিলা, দুররানি সাম্রাজ্য এবং পাশের যে সিন্ধু, কুচ এবং বেরোদার মারাঠা, নাগপুর মারাঠা সহ এই অঞ্চলগুলোই ছিল মূলত হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার অধিকৃত অঞ্চল। অর্থাৎ ব্রিটিশদের দখলের প্রাক্কালে এই অঞ্চলগুলো হচ্ছে তৎকালীন নবাবী শাসনের অংশ ছিল। আমরা জানি যে পলাশির যুদ্ধে মূলত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধকেই আমরা বলছি ইতিহাসে পলাশির যুদ্ধ। এই যুদ্ধটি ঘটেছিল ভারতের ভাগীরথীর নদীর তীরে এবং নদীর তীরে পলাশির প্রান্তরে, সেখান থেকে এটির নামকরণ করা হয়েছে পলাশির যুদ্ধ। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো, এরকম একটি প্রশ্ন এসে থাকে। তো আমরা একটু পলাশির যুদ্ধের হচ্ছে পটভূমি আলোচনা করব। পটভূমিতে গিয়ে আমাদের আলোচনা করতে হবে এই যে নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একটি দূরত্ব তৈরি হতে থাকে, এর পিছনে যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং বাণিজ্যিক কিছু কারণ রয়েছে, এবং আত্মীয় স্বজনদের যে শত্রুতা এবং ষড়যন্ত্রমূলক আচরণ, এই সকল কিছুকে আমরা একটু এখানে আলোচনায় নিয়ে আসবো। এছাড়া এখানে একটি অভিযোগ ছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সেটি হচ্ছে হলওয়েল হত্যাকাণ্ড। অর্থাৎ একটি কোঠরির ভিতরে অনেকগুলো মানুষকে হত্যা করার অভিযোগ তুলেছিল ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, এবং এটিকে কেন্দ্র করেই তারা মূলত হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব পোষণ করতে থাকে। আর এগুলোই হচ্ছে আমাদের পলাশির যুদ্ধের পটভূমি। এখন আমাদের এই যে পলাশির যুদ্ধটি সংঘটিত হলো, এই পলাশির যুদ্ধ সংঘটিত হওয়ার কিছু কারণ রয়েছে। এগুলোর প্রত্যক্ষ কারণগুলোর দিকে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আছে হচ্ছে ইংরেজদের প্রতি সিরাজের এক ধরনের ক্ষোভ ছিল। অর্থাৎ ইংরেজরা প্রথম থেকে যখন এখানে ব্যবসা বাণিজ্য করছে, তখন তারা হচ্ছে নবাবকে নানাভাবে তারা কর, উপঢৌকন ইত্যাদি দেওয়ার প্রতি অনাগ্রহ প্রকাশ করে। এতে ইংরেজরা মূলত হচ্ছে নবাবের প্রতি এক ধরনের হিংসাত্মক মনোভাব পোষণ করতে থাকে। আরেকটি কারণ ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার খালা গসেটি বেগম ও ইংরেজদের মধ্যে যৌথ ষড়যন্ত্র। কারণ নবাবের খালা গসেটি বেগম নবাবকে উৎখাত করার জন্য ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন গোপনে, এবং তাদের এই গোপন সলা পরামর্শের মাধ্যমেই নবাবকে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে পরাজিত করে উৎখাত করা হয়। আরেকটি হচ্ছে শওকত জংকে ইংরেজদের সহযোগিতা। অর্থাৎ নবাবের অন্যতম শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল তার খালাতো ভাই পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জং। নবাবের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তবে ইংরেজরা যখন সর্বাত্মক সহযোগিতা প্রদান করে শওকত জংয়ের প্রতি, ফলে শওকত জং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শক্তিশালী ওঠে। এছাড়া আমরা আরেকটি কারণ দেখতে পাই যে ইংরেজদের আতাত, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার বাংলার সিংহাসনে আরোহণকে নবাবের খালা গসেটি বেগম, খালাতো ভাই ফোনিয়ার শাসনকর্তা শওকত জং সহজভাবে মেনে নিতে পারেনি, এবং এগুলো সব কিছু মিলে এরা সবাই সুকৌশলে ইংরেজদের সাথে গোপনে আতাত করতে থাকে। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের যে বিরোধ সেটি দিনকে দিন চরম আকার ধারণ করতে থাকে। আমরা আরেকটি কারণ দেখতে পাই হচ্ছে দস্তকের অপব্যবহার। অর্থাৎ 1717 সালে পররুশিয়ার ইংরেজদের বাৎসরিক যে 3000 টাকার বিনিময়ে বাংলার আমদানি রপ্তানির যে অনুমতি পেয়েছিলেন বা প্রদান করেছিলেন, কিন্তু সচেতন ইংরেজরা এই দস্তকের অপব্যবহার শুরু করে। তারা দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনায় অনুপ্রবেশ করতে থাকে। তারা কোম্পানির কর্মচারীদেরকে দস্তক ব্যবহারের মাধ্যমে বিনা শুল্কে বাণিজ্য করার হচ্ছে অনুমতি দিতে থাকে। এতে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ কোম্পানির উপর ক্ষুব্ধ হতে থাকে এবং তাদের হচ্ছে এই যে দস্তকের ব্যবহার সেটা বন্ধ করার নির্দেশ দেয়। আর এতেই স্বার্থে আঘাত লাগে ইংরেজ কোম্পানির।
এরপরে আছে হচ্ছে যে দুর্গ সম্প্রসারণ ও পরীক্ষা খনন। ইউরোপের সর্বব্যাপী যুদ্ধের সূত্র ধরে বাংলার প্রতিদ্বন্দ্বী ফরাসিদের প্রতিরোধের অজুহাতে দেশের প্রচলিত আইন উপেক্ষা করে নবাব থেকে কোনো রকম অনুমতি গ্রহণ না করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে কলকাতা দুর্গটি ছিল সেটি মেরামত, সম্প্রসারণ, অস্ত্রশস্ত্র দ্বারা তারা সুসজ্জিত করতে থাকে। আর বিদেশি অস্ত্র যখন হচ্ছে এরকম দুর্গে সুসজ্জিত হবে, তখন স্বাভাবিকভাবে বাংলার যে সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেটি হুমকির মুখে পড়ে যায়। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে দুর্গ বন্ধ, অতিরিক্ত দুর্গ প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দিলে ইংরেজরা সেটাও কিন্তু অমান্য করে এবং নবাবকে এক ধরনের হচ্ছে মানসিক অপমান করতে থাকে এবং এর মাধ্যমে তাদের দুই পক্ষের মধ্যে যুদ্ধ করাটা একেবারেই অনিবার্য হয়ে পড়েছিল। এছাড়া আমরা দেখি যে করদানি ইংরেজদের একটা অস্বীকৃতি ছিল, অর্থাৎ ইংরেজরা নবাবের প্রতি যে করগুলো দেওয়ার প্রদান করা ছিল, দার্যকৃত কর, সেগুলো তারা আর দিতে চাচ্ছিল না এবং এই নিয়ে দুই পক্ষের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি বা অনৈক্য সৃষ্টি হতে থাকে, দূরত্ব সৃষ্টি হতে থাকে। এছাড়া পোর্ট উইলিয়ামের যে সংস্কার, অর্থাৎ ইংরেজ নবাবের আদেশ অমান্য করে পোর্ট উইলিয়ামের সংস্কার এবং পরিবর্ধনের কাজ অব্যাহত এবং গতিতে চালিয়ে যেতে থাকে। আর ইংরেজদের এরূপ কার্যকলাপ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। এছাড়া কৃষ্ণবল্লভকে ইংরেজরা হচ্ছে আশ্রয় দিয়েছিল, যেটা নবাব সিরাজউদ্দৌলাকে অনেক বেশি মর্মাহত করেছিল। রাজকীয় অর্থ আত্মসাতের অপরাধে ঢাকা জেলার রাজস্ব প্রশাসক রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণবল্লভকে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ইংরেজগণ কলকাতা কুটিতে আশ্রয় প্রদান করে, মানে তারা একটা রাজনৈতিক আশ্রয় তখন হচ্ছে এই কৃষ্ণ রায় বল্লভকে প্রদান করেছিল। এখানে আরেকটি আছে হচ্ছে যে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল। নবাবের যে দূত নারায়ণ সিংহ ছিল, ইংরেজ কর্তৃক অপমান করা হলে তারা ইংরেজদের উপযুক্ত শাস্তি প্রদানের উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করে, যার ফলে ইংরেজরা নবাবের শর্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করে। আর এর প্রেক্ষিতে ইংরেজরাও নবাবের উপর আরও ক্ষুব্ধ হতে থাকে। এই সময় কাশিমবাজার কুঠি দখল করে নেয় ইংরেজরা, যেমন 1756 জুন মাসে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাহায্য করার জন্য তাদের কাশিমবাজার কুঠি দখল করার নির্দেশ দিয়েছিল। পরে ইংরেজরা তাদের কাশিমবাজার কুঠির উপর আধিপত্য হারাতে থাকে, ফলে তারা এখানে সরাসরি ক্ষমতা দখলের প্রতি মনোযোগ প্রদান করতে থাকে। এছাড়া আলীনগর একটি সন্ধি করেছিল নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সাম্রাজ্য পৌঁছালে, তখন যে ইংরেজ এডমিরাল ছিলেন রবার্ট ক্লাইভকে একটি নৌবহর এবং সৈন্য প্রদানের মাধ্যমে তিনি হচ্ছে এটি নিয়েছিলেন। এই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তানুসারে ইংরেজরা বা ইংরেজগণ হচ্ছে বাংলায় বাণিজ্য করার সুযোগ সুবিধা লাভ করেছিল এবং ফরাসিদের সাথে ইংরেজের একটা সন্ধি হয়েছিল। তারপর হচ্ছে অন্ধকূপ হত্যার কাহিনী বলেছিলাম, যে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রকে কলঙ্কিত করার লক্ষ্যে মিস্টার হলোয়েল অন্ধকূপ হত্যা নামে একটি মিথ্যা কাহিনী রচনা করেছিলেন। আর কথিত আছে যে 146 জন ইংরেজ বন্দীকে একটি ক্ষুদ্র কক্ষে, যেটার দৈর্ঘ্য হচ্ছে 18 এবং প্রস্থ হচ্ছে 14 সেন্টিমিটার ইঞ্চি বলা যায়, রাখা হয়েছিল এবং এদের মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। মূলত এটি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত এবং এই অভিযোগের ভিত্তিতে নবাব সিরাজউদ্দৌলাকে বিচার করাটা অনেকটাই হচ্ছে লিগ্যাল করে নেওয়া হয়েছিল। আরেকটি আমরা দেখি যে ইংরেজদের সাথে ষড়যন্ত্রকারীদের গোপন চুক্তি ছিল, অর্থাৎ কুচক্রি এবং সুযোগ সন্ধানী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের স্বার্থধর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এখানে তারা ষড়যন্ত্র করতে থাকে এবং এরা মূলত হচ্ছে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, উমিচাঁদ, ইয়ার লতিফ, এরকম অসংখ্য লোক ছিলেন যারা হচ্ছে এখানে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন ইংরেজদের সাথে। ফলে নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয়টা, এটা একেবারেই অনুমানযোগ্য ছিল এবং বলা যায় যে এটা আগে থেকেই পরিকল্পিত ছিল এবং এর মাধ্যমে হচ্ছে 1757 সাল 23 জুন ফাইনালি যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল পলাশীর যুদ্ধ, সেই যুদ্ধে মূলত হচ্ছে বাংলার স্বাধীনতার সূর্যটি অস্তমিত হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ফাইনাল পরীক্ষা এবং প্রি টেস্ট বা ইংলিশ পরীক্ষায় পলাশীর যুদ্ধের উপর একটি প্রশ্ন থাকবে। আপনারা হচ্ছে এই প্রশ্নটিকে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবেন, এখানকার মূল যে তথ্যগুলো, থিমগুলো সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন বা প্রথম বর্ষের যে কোনো বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্সের, আপনার বন্ধুদের সাথে হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে এবং
ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আরও যদি বিভিন্ন ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।